ভর্তি পরীক্ষা 2022 সালের ক ইউনিটের পদার্থবিজ্ঞান অংশটা আজকে আমি সমাধান করব। দেখো 1 নম্বর প্রশ্ন দেওয়া আছে, একটি রান্নাঘরের দেওয়াল, সিলিং এবং মেঝে তাপীয় অন্তরক পদার্থ দিয়ে তৈরি। রান্নাঘরে একটি সাধারণ রেফ্রিজারেটরের দরজা খুলে তা চালু রাখা হলো। রান্নাঘরের তাপমাত্রা কী হবে? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে আমাদের 4টা অপশন দেওয়া আছে। তো প্রথম অপশন দেওয়া আছে কমবে, পরে দেওয়া আছে স্থির থাকবে, পরে দেওয়া আছে বাড়বে, পরে বলা আছে প্রথমে বাড়বে তারপর কমবে। মূলত তুমি যদি একটা রেফ্রিজারেটর খুলে রাখো, অর্থাৎ রেফ্রিজারেটরের দরজা খুলে রাখো, তাহলে সেই ঘরের তাপমাত্রা প্রথমে কমবে তারপর বাড়বে। তার মানে আমাদের একটাই অপশন আছে বাড়বে, সেটা হলো আমার সি। কি হবে? এটা বাড়বে। তারপরে দেখো 2 নম্বর প্রশ্নটা, একটি প্রত্যাবর্তী প্রক্রিয়ার এক চক্রের পর নিচের কোনটি শূন্য নাও হতে পারে? এখানে বিভিন্ন কিছু দেওয়া আছে, শূন্য হবে না একমাত্র কৃতকাজ, সেটা কখনোই শূন্য হবে না। তারপরে 3 নম্বর প্রশ্নটা দেখো, যে 3 নম্বর প্রশ্নের ভিতর তারা কি বলছে। 3 নম্বর প্রশ্নের ভিতর বলছে একটি ব্যাটারির মধ্যে প্রবাহ হলো আই, মানে একটি ব্যাটারির মধ্যে প্রবাহ আই দ্বারা প্রকাশ করছে। ব্যাটারির তড়িৎচালক শক্তি হলে ই, এর দুই প্রান্তের বিভব পার্থক্য সমান হবে কখন? তাহলে দেখো, আমরা একটা ব্যাটারি অঙ্কন করলাম, সাথে আমরা একটা সার্কিট দিয়ে দিলাম, এখান দিয়ে কারেন্ট যাবে, সেটা কি মাত্রা? আই মাত্রা। এই কারেন্টটা ব্যাটারির ভিতর দেওয়া যাবে। তড়িৎচালক শক্তি হলো আমার ই। এই কন্ডিশনে আমরা একটা সূত্র জানি, সেটা হলো আই ইকুয়াল ই বাই আর প্লাস আর। এটাকে আবার আমরা বলতে পারি আই আর প্লাস আই আর। এটাকে আবার আমি বলতে পারি ভি প্লাস আই আর। এখানে দিকে দেখো যে এটা হচ্ছে এই বর্তনীর এই প্রান্ত আর এই প্রান্তের ভোল্টেজ, মানে বহিবর্তনীর ভোল্টেজ। তাহলে কোষের ভিতর দিয়ে যদি কোনো কারেন্ট না যায়, আই ইকুয়াল কত? 0। তাহলে ই ইকুয়াল আমি কত বলতে পারি? ভি। তার মানে আমাদের যে কোশ্চেনটা, সেটার আনসার হবে সি নম্বর। কি নম্বর আনসার হবে? সি। এখন আমরা 4 নম্বর প্রশ্নটা পড়ি। 4 নম্বর প্রশ্নের ভিতরে বলছে ইয়াংয়ের পরীক্ষায় চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দ্বিগুণ করা হলো। পর্দার প্রতি একক দৈর্ঘ্যে উজ্জ্বল ডোরার সংখ্যা স্থির রাখতে হলে চির থেকে পর্দার দূরত্ব ডিকে তুমি কিভাবে পরিবর্তন করবা? দেখো, একটি উজ্জ্বল ডোরা হতে অপর একটি উজ্জ্বল ডোরার দূরত্ব আমরা জানি আলফা ইকুয়াল ডি ল্যামডা বাই কত? এ। এখন চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কয় গুণ পড়ছে? এখানে দ্বিগুণ, তাহলে আমি লিখলাম 2a। তারপরে দেখো যে চির থেকে পর্দার দূরত্ব ডিকে তুমি কিভাবে পরিবর্তন করলে উজ্জ্বল ডোরার সংখ্যা কোনো পরিবর্তন হবে না। তাহলে আমি দূরত্ব করলাম দ্বিগুণ, সাথে আছে আমার ল্যামডা, কাটলাম ডি ল্যামডা বাই কত? এ। আগে যেটা ছিল পরে আমার এটা। তার মানে আমার এখানে কি করতে হবে? পর্দার দূরত্বটাকে কি করতে হবে? দ্বিগুণ করা লাগবে। এই ক্ষেত্রে আমাদের উত্তর হবে হলো সি। 5 নম্বরটা পড়ো। 5 নম্বরটার ভিতর কি বলা আছে? একটি ব্রিজ রেকটিফায়ার বর্তনীর ইনপুট সংকেতের কম্পাঙ্ক হলো 50 হার্টজ, আউটপুট সংকেতের কম্পাঙ্ক কত হবে? তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ইনপুটে তুমি যা দিবা আউটপুটে তার দ্বিগুণ পাবা। তাহলে ইনপুটে দিচ্ছ তুমি 50 হার্টজ, আউটপুটে পাবা কত? তুমি 100 হার্টজ। তার মানে আমাদের এখানে আনসার হবে, সেটা হলো ডি। তোমরা 6 নম্বর প্রশ্নটা দেখো। সেখানে বলছে বৃষ্টির একটি বড় ফোঁটা ভেঙে অনেকগুলো ছোট ফোঁটায় পরিণত হলে বড় ফোঁটাটির তুলনায় ছোট ফোঁটাটির সমষ্টিগত ক্ষেত্রফল কি হবে? প্রথমে আমি বলছি আনসার হবে বি, সেটা কি হবে? বাড়বে। তোমরা এই কন্ডিশনে খেয়াল রাখবা, বড় ফোঁটা তারপরে যতগুলো ছোট ফোঁটায় পরিণত হয়েছে সবগুলোর আয়তন কনস্ট্যান্ট, কিন্তু বড় ফোঁটার চেয়ে
ছোট বুটাগুলোর যে সমষ্টিগত ক্ষেত্রফল সেটা বাড়ে। তার মানে আমার আনসার হবে বি, কি হবে, বাড়বে। এবার আসো 7 নম্বরটা আমরা একটু দেখি। 7 নম্বরে কি বলছে, একটি বস্তুকণার মোট শক্তি এর স্থির ভর শক্তির দ্বিগুণ। মোট শক্তি আমরা কি জানি, ই। তাহলে আমাকে বলছে স্থির ভর শক্তির কি গুণ, দ্বিগুণ। স্থির ভর শক্তি আমরা কি জানি, এম নট সি স্কোয়ার, তাহলে আমার 2। আবার ই ইকুয়াল আমরা জানি কত, এম সি স্কোয়ার ইকুয়াল টু এম নট সি স্কোয়ার। এখানে সি স্কোয়ার কাটলাম, তাহলে আমরা পাইলাম হলো এম ইকুয়াল টু এম নট। তারপরে কন্ডিশনটা দেখো কি করা যায়, এখানে এম এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু এম নট। এখন এটা ওটা আমরা কাটতে পারি। এখানে থেকে আমি আবার যে কাজটা করব সেটা দেখো, 1 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল টু। এখন আমার এখানে কি চাইছে যে আলোর দ্রুতি যদি সি হয় তাহলে ওই বস্তুকণাটার দ্রুতি কত হবে, তার মানে আমার ভি এর মানটা বের করতে হবে। এখানে আমি বর্গ করব, দেখো বর্গ করলে আমার কি আসে, 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার ইকুয়াল কত, 4। এটাকে আমি বর্গ করলাম, বর্গ করার পর আমি এটা পেলাম। এখন আবার এটুকু আমি মুছে দেই। এই লাইন থেকে আমি কি লিখতে পারি সেটা দেখো, ইন্টারচেঞ্জ করবো, 4টাকে এই পাশে আনবো, এটাকে এই পাশে নিব। তাহলে 1/4 ইকুয়াল 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। এইটাকে আমি, এই অংশটাকে আমি আবার এই পাশে আনবো, ভি স্কোয়ার বাই সি স্কোয়ার 1 মাইনাস 1/4, তাহলে আমার এখানে থাকবে 3/4। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল কত পেলাম আমরা, 3c স্কোয়ার বাই 4। এখন আমাকে বলছে যে কণাটির দ্রুতি কত, তার মানে আমার ভি বর্গমূল করলাম আমি রুট ওভার 3c/2। তাহলে এই কন্ডিশনে আমার আনসার হচ্ছে বি, রুট ওভার 3c/2। পরবর্তীতে আসো, সেটা হল 8 নম্বর প্রশ্ন। বলছে এম বরের একটি বস্তু অনুভূমিক স্প্রিংয়ের সাথে সংযুক্ত, স্প্রিংটিকে এ পরিমাণ প্রসারিত করে ছেড়ে দাও। তার মানে স্প্রিংটির বিস্তার হচ্ছে হলো আমার এ, এরপর পর্যায়কাল কত হচ্ছে আমাদের টি। কন্ডিশনটা আমার এরকম, এটা হলো অনুভূমিক মসৃণ তল, এটা হলো একটা প্রান্ত, এখানে আমার একটা স্প্রিং আছে, এই স্প্রিংয়ের সাথে এম বড় একটা বস্তু সংযুক্ত। এটাকে কি করলা তুমি, এ পরিমাণ টানলা। এখানে থেকে যদি তুমি এ পরিমাণ টানো তাহলে এই পাশে সে এ পরিমাণ বিস্তার হবে, এই পাশে এ পরিমাণ কি হবে, সংকোচন হবে। তার মানে দেখো সে সামনে পিছনে এভাবে সরল স্পন্দিত স্পন্দনে স্পন্দিত হবে। সেই ক্ষেত্রে পর্যায়কালের কথা বলছে তারা কত, টি। তারপর আবার কি বলছে, বস্তুর ভর যদি আমি 4m আগের চেয়ে 4 গুণ করা হয় নতুন পর্যায়কাল কত হবে। সেই ক্ষেত্রে দেখো টি ইকুয়াল আমরা জানি 2π রুট ওভার m/k, টি ইকুয়াল 2π রুট ওভার m/k। এখানে স্প্রিং ধ্রুবক। এখন এই স্প্রিংটাকে যদি আমি স্থিতিস্থাপক সীমার ভিতর সংকোচন প্রসারণ করি তার স্প্রিং ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। তাহলে টি ইকুয়াল 2π রুট ওভার m/k। পরবর্তীটাকে লিখলাম আমি টি প্রাইম 2π, এম এর পরিবর্তে কত হবে আমার 4m বাই কত হবে আমার কে। এটাকে আমি এটা দ্বারা ভাগ দিন, তাহলে আসবে টি প্রাইম বাই টি। দেখো আমার উপরে থাকতেছে 2π রুট ওভার 4m বাই হলো কে, 2π রুট ওভার m/k। 2π 2π কাটলাম, কে কাটলাম, উপরে থাকে আমার 4m বাই হলো আমার m কাটলাম, রুট ওভার 4 অর্থাৎ 2। তাহলে টি প্রাইম বাই টি ইকুয়াল কত পাইছি আমি 2, টি প্রাইম বাই টি। সুতরাং টি প্রাইম ইকুয়াল কত 2t। তার মানে যখন ওই স্প্রিংয়ের একটা মুক্ত প্রান্তে আমরা আগের চেয়ে 4 গুণ ভর চাপাবো তার নতুন যে পর্যায়কাল হবে আগের চেয়ে কয় গুণ, দ্বিগুণ। আমার আনসার হবে এ 2t। এবার আমরা 9 নম্বর প্রশ্নটা দেখব। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি সুতার এক প্রান্তে কোনো বস্তুকে বেঁধে উলম্ব তলে ঘোরানো হচ্ছে। উলম্ব তল কোনটা, এই যেটা হলো উলম্ব তল। বৃত্তাকার পথের সর্বোচ্চ বিন্দুতে
বস্তু কণাটির বেগ √3g r হলে বৃত্তের সর্বোচ্চ বিন্দু সর্বনিম্ন বিন্দুতে সুতার টানের অনুপাত কত হবে? সেখানে আমি আনসার দিচ্ছি হলো এ, আর সুতার টান সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দুর হবে 1:2। এখন আমার প্রশ্ন হলো যে এটা কীভাবে হলো, তাহলে সেটাই আমরা এখন দেখব। তাহলে আমাদের উত্তর হচ্ছে হলো আমার এ অনুপাত হবে 1:2। একটু দেখো যে এটা একটা বৃত্তপথ, কত ব্যাসার্ধ বিশিষ্ট? আর ব্যাসার্ধ বিশিষ্ট। এখানে থেকে একটা জিনিস দেখো, এটা হলো সর্বোচ্চ বিন্দু, এটা হলো সর্বনিম্ন বিন্দু। এই কন্ডিশনে আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটাকে আমরা জানি T1। সর্বোচ্চ বিন্দুটাকে আমি ধরছি কত? T1। সেটা আমরা জানি mv²/r মাইনাস কত হবে আমার? mg। তাহলে এখানে দেখো ভি এর মান কত দিছে ওরা? √3gr। তাহলে m3gr মাইনাস কত হচ্ছে আর, মাইনাস কত আমার? mg। তাহলে এখানের দিকে দেখো আর আর কাটলাম, উপরে আসতেছে কত আমার? 3mg মাইনাস mg। তাহলে 3mg থেকে যদি আমি mg বাদ দেই, আমার কত থাকবে? 2mg। সর্বোচ্চ বিন্দুতে আমি পেলাম 2mg। এখন আসো যে অন্যটা দেখি আমরা, কোনটা? সর্বনিম্ন বিন্দু এই পয়েন্টে, সেই টানটাকে ধরলাম আমরা T2। এটার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি সেটা দেখো। এ হবে আনসার 1:2। নিচের ক্ষেত্রে আমরা জানি T2 = mv²/r প্লাস হলো আমার mg। ভি এর মান হলো √3gr। তাহলে আমাদের আসবে m3gr বা হলো আমার আর প্লাস হলো আমার mg। আর আর কাটলাম, এখানে 3mg প্লাস mg কত হয় আমার? 4mg। তাহলে সর্বোচ্চ বিন্দুতে সুতার টান পাইছি আমরা 2mg, সর্বনিম্ন বিন্দুতে সুতার টান পাইছি আমরা 4mg। তাহলে উপরে হলো আমার সর্বোচ্চ, নিচে আসবে কত আমার? সর্বনিম্ন। উপরে যাচ্ছে 2mg, নিচে থাকতেছে আমার 4mg। তাহলে এখন দেখো mg mg কাটা যায়, তাহলে আমার থাকে 1:2। তাহলে সেক্ষেত্রে 9 নম্বরে আমার আনসার হবে এ নম্বর 1:2। এখন আমরা 10 নম্বর প্রশ্নটা দেখি। 6 ওহম এবং 12 ওহম রোধ সমান্তরালে, তার সাথে আবার 4 ওহম মানের রোধ শ্রেণীতে যুক্ত আছে। সেখানে একটা ব্যাটারি দিছে যার ভোল্টেজ 24 ভোল্ট। 6 ওহম রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ কত? তাহলে আমি যদি সার্কিটটা অঙ্কন করি, দেখো সার্কিটটা এরকম হয় 24 ভোল্ট, তারপর আসতে আছে আমার এইরকম, এটা আসতে আছে আমার 6 ওহম, এটা আসতে আছে আমার 12 ওহম, তারপর আছে আমার 4 ওহম। এরকম আমার সার্কিটটা। আমাকে বলছে এইটার ভিতর দিয়ে কতটুকু কারেন্ট বের হবে। এটাকে ধরলাম আমরা I1, এটাকে ধরলাম আমরা I2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই দুইটা কিভাবে আছে? সমান্তরালে আছে। তাহলে তাদের তুল্য রোধ RP 6 × 12/6 + 12। তাহলে আমার আসতে আসলে 18, উপরে আসতে আছে 6 × 12। এটাকে আমি এটা দ্বারা কাটলাম, সরি 6 দ্বারা আমরা 18কে কাটলে কত আসে? 3 দ্বারা এটাকে কাটলে 4। তাহলে এই দুইটার তুল্য রোধ পাইতেছি আমরা 4। তাহলে সেই ক্ষেত্রে সার্কিটটা আবার আমার কেমন হলো? এটা 4 আর একটাও 4, এই দুইটা কীভাবে আছে? শ্রেণীতে। সেই ক্ষেত্রে তুল্য রোধ RS = 8 ওহম। তাহলে এই বর্তনীর তুল্য রোধ পাইছি আমরা 8 ওহম। এখন আমরা কারেন্টের মান বের করব I। তাহলে আমরা জানি I = V/RS। V এর মান আছে আমার 24 ভোল্ট, আর আছে মান হলো আমার 8। তাহলে 24/8 হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে দেখো মূল যে কারেন্ট সেটাকে আমি কত পাইছি? 3 অ্যাম্পিয়ার। আমার টার্গেট কি? 6 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট। তাহলে আমি বের করলাম I1। এই রোধটা উপরে যাবে আমার 6 + 12 × মূল। তাহলে আমার উপরে আছে 12, নিচে হলো আমার 18। মূল কারেন্টের মান হলো আমার 3। এটাকে এটা দ্বারা কাটলাম 6, এটা দ্বারা কাটলাম 2। তার মানে
6 ওহম রোধের ভিতর দিয়ে প্রবাহিত কারেন্টের মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার। আমার আনসার হচ্ছে এ 2 অ্যাম্পিয়ার। এবার আমরা 11 নম্বরটা একটু পড়ি যে 11 নম্বরে তারা কি বলছে। 11 নম্বরে বলছে যে 3 মানের একটি এবং 4 মানের একটি ভেক্টরের যদি আমি যোগ করি, লব্ধি ভেক্টরের মান নিচের কোনটি হবে না? 4টা অপশন 0, 1, 3, 5। এখন লব্ধি আমরা জানি কত, আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা, যেখানে আলফার মান 0 ডিগ্রি থেকে থিটা লেস দ্যান 180। এই কন্ডিশনে কখনো দেখো 3 এবং 4 আমাদের যদি এখানে বিয়োগ হয় কখনোই 0 হয় না। 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, কিন্তু কখনোই 0 হতে পারে না। তাহলে আমাদের সঠিক আনসার হচ্ছে এ, সেটা হলো 0। তারপরে আসো 12 নম্বর কোশ্চেনটা, সেটার বিরুদ্ধে কি বলছে। একটি রাবার ব্যান্ডকে টেনের দৈর্ঘ্য এক্স পরিমাণ বৃদ্ধি করা হলে রাবার ব্যান্ডের সৃষ্ট পত্তানি বল এফ ইকুয়াল এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার। রাবার ব্যান্ডটিকে এক্স ইকুয়াল 0 হতে এক্স ইকুয়াল এল পর্যন্ত বৃদ্ধি করতে কাজের পরিমাণ। আমরা যদি ক্ষুদ্র পরিমাণ স্মরণ করি, কাজের পরিমাণ হয় ক্ষুদ্র, সেই ক্ষেত্রে আমরা লিখি এফ ডিএক্স। এখন আমাকে এখানে একটা সীমা দিছে, নিম্ন সীমা 0, ঊর্ধ্ব সীমা এল। তাহলে আমি এটাকে এখন কি করব? ইন্টিগ্রেশন করব। কারণটা কি? আমাকে এল পর্যন্ত বৃদ্ধি করতে হবে, সেই ক্ষেত্রে কত কাজ হবে। তাহলে ইন্টিগ্রেশন ডি ডাব্লিউ মানে কত? ডব্লিউ লোয়ার লিমিট হলো আমার 0, আপার লিমিট হচ্ছে আমার এল। তাহলে লিখলাম আমি 0L। এর পরিবর্তে ওরা আবার কি বলছে দেখো, এইটার কথা বলছে। তাহলে দিলাম এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার, সাথে আছে আমার ডিএক্স। এখানে থেকে আমরা একটু 0L, এটাকে এটা দ্বারা গুণ করি আমরা, এ এক্স ডিএক্স ইন্টিগ্রেশন 0L বি এক্স স্কোয়ার ডিএক্স। এটাকে আমরা একটু সাইড চেঞ্জ করব, 0L এক্স ডিএক্স বি ইন্টিগ্রেশন 0L এক্স স্কোয়ার ডিএক্স। আমরা একটা ইকুয়েশন পেলাম সম্পাদিত কাজের রাশিমালার ক্ষেত্রে। এখন আমরা এই ইন্টিগ্রেশনটা করে দেখি কি হয় আমাদের। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল জানি কত আমরা এক্স, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স আমরা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1। এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই দিব। ডব্লিউ এ তো আছে আমার সাইটে, তাহলে এক্স এর পাওয়ার আছে কত? 1। তাহলে আমার যাবে 1 প্লাস 1, নিচে হলো 1 প্লাস 1, আপার লিমিট এল, লোয়ার লিমিট 0। তারপরে দেখো বিটাকে আমি কমন নিলাম, তো এক্ষেত্রে আমার এক্স এর পাওয়ার আছে কত? 2। তাহলে আমার লিখতে হবে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1, এখানে আসছে এল 0। এই কন্ডিশনে দেখো এ বাই 2, এখানে আসছে আমার এক্স স্কোয়ার, সাথে আমার এল 0, বি বাই 3 এক্স টু দি পাওয়ার কিউব এল 0, এ বাই 2। প্রথমে আমরা কি করব? আপার লিমিট বসাবো। তাহলে এল স্কোয়ার পরে লোয়ার লিমিট 0 স্কোয়ার প্লাস বি বাই 3 আপার লিমিট এল কিউব মাইনাস 0 কিউব। এখানে থেকে জিনিসটা দেখো আমার আসতে হলো এল স্কোয়ার বাই হলো 2 প্লাস বিএল কিউব বাই 3। তার মানে আমাদের সঠিক যে আনসারটা সেটা হচ্ছে ডি, এল স্কোয়ার বাই 2 প্লাস বিএল কিউব বাই 3। আমরা 12 নম্বর প্রশ্নটা দেখি। 6 ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 150x ইকুয়াল কত? 0। এই সমীকরণটা মূলত ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল কত? ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল 0। এখানে ওমেগাটা হচ্ছে আমার কৌণিক কম্পাঙ্ক। দেখো এটার সাথে একটা মিল আছে, তো এখানে আমি যে কাজটা করব,
ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ারের সহগটা কত আছে আমার এখানে 1। তার মানে এইটার ক্ষেত্রেও আমি কি করব, সহগটাকে 1 করব। সেই সহগটাকে যদি আমি 1 করি তাহলে আমি কি করতে পারি দেখো, ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার 150কে 6 দ্বারা ভাগ করলে আসবে আমার 25x ইকুয়াল কত 0। অর্থাৎ এই পাশ এবং এই পাশটাকে আমি 6 দ্বারা ভাগ করছি, তাহলে এখানে আসে ডি স্কোয়ার এক্স বাই ডিটি স্কোয়ার প্লাস 25x ইকুয়াল কত 0। এই সমীকরণের সাথে যদি আমি কম্বাইন করি তাহলে দেখো ওমেগা স্কোয়ার ইকুয়াল কত হয় আমার 25। তাহলে ওমেগা স্কোয়ার ইকুয়াল কত 25, ওমেগা ইকুয়াল কত আসে আমার 5। তার মানে 12 নম্বরের আমাদের যে আনসারটা হবে সেটা হলে বি কত হবে আমার 5। এবার আসো পরের কোশ্চেনটা দেখি আমরা। 14 নম্বর, এখানে কি বলছে, একটি ইলেকট্রনকে ভি বিভব পার্থক্যের মধ্যে রাখলে ইলেকট্রনের বেগ হলো স্মল ভি, প্রদত্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটা? সেখানে আনসার হলো আমার ভি √2ev বাই এম। এটা কিভাবে আসলো আমি সেটা দেখাবো। ইলেকট্রনের বেগ কত ভি, আর ইলেকট্রনের ভর ধরলাম আমরা এম। তার মানে ইলেকট্রনের গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, সেটা সমান হবে ইভি এর সমান। তাহলে আমার এখানে সম্পর্কটার কথা কোনটা বলছে সেটা বলো, বেগের কথা বলছে, যে প্রযুক্ত বিভব পার্থক্যের মধ্যে সম্পর্ক কোনটি। তাহলে এখানে থেকে আমি একটা কাজ করতে পারি, ভি স্কোয়ার 2ev বাই কত আমার এম। সুতরাং ভি ইকুয়াল আসতেছে আমার 2ev বাই এম। এটা কিন্তু ভোল্টেজ, এটা হলো আমার ভোল্টেজ। তাহলে আনসার হবে আমাদের বি। এবার আমরা 15 নম্বরটা দেখি। শূন্য ভর, শূন্য ভর কার? একটা ফোটনের ভর শূন্য। ফোটন কার বেগে চলে? আলোর বেগে চলে। ই গতিশক্তি, তার মানে আমার এখানে বলছে ফোটনের গতিশক্তি ই। বিশিষ্ট কণার ভরবেগ কত? আমরা জানি ই ইকুয়াল এমসি স্কোয়ার। ফোটন কার বেগে চলে? আলোর বেগে চলে। তাহলে আমি লিখতে পারি এমসি ইন্টু কত সি। তাহলে ভর ইন্টু বেগ, ফোটনের ভর এম এবং ফোটনের বেগ সেটা হচ্ছে তার ভরবেগ। ই ইকুয়াল কত পেলাম আমি? পিসি। পি ইকুয়াল আমি কত লিখতে পারি? ই বাই সি। তাহলে 15 নম্বরে আমার আনসার হচ্ছে বি, সে আনসার হলো ই বাই সি। এখন আমি লিখিত পাঠটা দেখাবো। লিখিত পাঠের 1 নম্বরটা দেখো কি বলছে। একটি বস্তু এ বিস্তারে সরল সন্ধিত গতিতে স্পন্দিত হচ্ছে। বস্তুটির কোন অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতির অর্ধেক, এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি তোমাদের 1 নম্বরটা দেখাবো। তাহলে তার বিস্তার আছে কত আমার? এ। সেই ক্ষেত্রে আমাকে এখানে বলছে সর্বোচ্চ গতির, তার মানে সর্বোচ্চ গতিশক্তির। তাহলে আমি সেটাকে বলতে পারি কিভাবে দেখো, হাফ এম ভি ম্যাক্স স্কোয়ার। এটার গতি সর্বোচ্চ গতির কি হবে? অর্ধেক হবে। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে হাফ এম ভি স্কোয়ার, এইটার অর্ধেক। তাহলে ইন্টু আমি লিখতে পারি কত? হাফ। এবার আসো এম এম কাটলাম, আমার এই পাশে আসে ভি ম্যাক্স স্কোয়ার বাই 4, এই পাশে হলো আমার ভি স্কোয়ার বাই 2। এখন এই পাশে 4, এই পাশে আমার আছে কত? 2। 4টাকে আমি ওই পাশে নিতে পারি, বি এম স্কোয়ার ইকুয়াল 4b স্কোয়ার বাই 2 ইকুয়াল 2b স্কোয়ার। বি ম্যাক্স ইকুয়াল আমি কত জানি? ওমেগা এ, তার মানে ওমেগা এ স্কোয়ার 2। তার মানে ভি ম্যাক্স ইকুয়াল আমি কত জানছি? ইকুয়াল ওমেগা এ। ভি ইকুয়াল আমি জানি √, ভি ইকুয়াল ওমেগা √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমি যদি স্কোয়ার করি, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, এটাকে স্কোয়ার করলে কি হবে আমার? এটা হবে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে ভি স্কোয়ার পরিবর্তে লিখতে পারি আমি ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এইটাকে আমি এই পাশে নিয়ে আসবো, 2 ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। এই পাশে আছে 2 স্কোয়ার 2 ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার।
2 থেকে একটা বাদ গেলে থাকে হলো আমার ওমেগা স্কোয়ার স্কোয়ার, এ পাশে থাকে হলো আমার 2 ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে দেখো এখানেও আমার ওমেগা স্কোয়ার আছে, এখানেও ওমেগা স্কোয়ার আছে, কাটাকাটি করে দিলাম। এখন আমি কি করতে পারি সেটা দেখো। তাহলে আমি লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার বাই 2। এক্স ইকুয়াল কত আমার আসবে এ বাই রুট 2, অর্থাৎ এক্স ইকুয়াল এ বাই রুট 2 অপশনের ভিতর বা অবস্থানের জন্য এর গতি সর্বোচ্চ গতিশক্তি বা এর গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তির কি হবে অর্ধেক হবে। এখন আমি 2 নম্বর প্রশ্নটা দেখাবো, সেটা কি বলছে, এর বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে। তাহলে বিভব শক্তি আমরা কি জানি দেখো, হাফ কে এক্স স্কোয়ার, এটা হচ্ছে তার বিভব শক্তি, আর মোট শক্তি হচ্ছে হাফ কে স্কোয়ার। তাহলে মোট শক্তির অর্ধেক হবে কি আমার বিভব শক্তি। তাহলে আমি ইন্টু হাফ দিলাম, এই হাফ হাফ কাটলাম, কে উঠিয়ে দিলাম, এক্স স্কোয়ার ইকুয়াল আসলে আমার এ স্কোয়ার বাই 2, এক্স ইকুয়াল কত এ বাই রুট 2। তার মানে দেখো যে গতিশক্তি সর্বোচ্চ গতিশক্তির অর্ধেক হবে কোন অবস্থানে, এক্স ইকুয়াল এ বাই রুট 2 অপশনে। বিভব শক্তি মোট শক্তির অর্ধেক হবে এক্স ইকুয়াল এ বাই রুট 2 অপশনে। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখব যে তারা 2 নম্বর প্রশ্নের ভিতর কি বলছে। দেখো 2 নম্বর প্রশ্নের ভিতর বলছে একটি কণার মোট আপেক্ষিক শক্তি হচ্ছে 10 জুল, এর আপেক্ষিক ভরবেগ হচ্ছে 8 জুল পার সি, সি বলতে আলোর বেগ, জুল পার সি স্কোয়ার মানে জুল পার আলোর বেগের স্কোয়ার এককে কণাটির স্থির ভর বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা সূত্র জানি, ই ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটাকে আমি বর্গ করবো এখন। তাহলে ই স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ই বলতে আমরা কত বুঝি 10 জুল, তাহলে 10 জুল কত আসতেছে আমার স্কোয়ার, পির পরিবর্তে মানে ভরবেগ এটা, তাহলে 8 জুল পার সি হোল স্কোয়ার ইন্টু কত আছে আমার সি স্কোয়ার প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা আসতেছে আমার 100 জুল স্কোয়ার, এটা আসতেছে আমার 64 জুল স্কোয়ার বাই সি স্কোয়ার ইন্টু কত সি স্কোয়ার, সাথে আবার আছে কত আমার দেখো প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে এটা আর আমি এটা কাটলাম, এই পাশে আছে আমার 100 জুল স্কোয়ার, এই পাশে আছে 64 জুল স্কোয়ার। এটাকে যদি আমি এই পাশে আনি 100 মাইনাস 64 জুল স্কোয়ার ইকুয়াল আসে আমার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। তাহলে আমার এখানে কি থাকে 36 জুল স্কোয়ার এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এবার দেখো স্থির ভর, সেটা বলতে আমরা কি বুঝি এম নট, এম নটটা হচ্ছে কি আমাদের স্থির ভর। আমি একটু সাইড চেঞ্জ করি, এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 36 জুল স্কোয়ার এম নট স্কোয়ার 36 জুল স্কোয়ার বাই সি টু দি পাওয়ার 4। এখন আমি বর্গমূল করব, সেই ক্ষেত্রে দেখো এম নট উপরে থাকবে আমার 6, নিচে 6 জুল, তাহলে বর্গমূল করলে সি টু দি পাওয়ার 4 থাকবে আমার সি স্কোয়ার। আমাকে দেখো কি বের করতে বলছে যে জুল পার আলোর বেগের বর্গ স্কোয়ার এককে কণাটির স্থির ভর কত। তাহলে সেটা আমি কত পাইলাম এম নট ইকুয়াল 6 জুল পার সি স্কোয়ার, সি বলতে কি বোঝানো হয় আলোর বেগ তার বর্গ। আমাদের রিটেন পার্টে 3 নম্বর প্রশ্নটার ভিতরে বলছে যে আদর্শ গ্যাস পি ইকুয়াল রো বি স্কোয়ার বাই 3
যেখানে ভি স্কোয়ারকে বলছে ওরা গড় বর্গ বেগ, সেখানে থেকে আবার আদর্শ গ্যাসের জন্য প্রমাণ করতে বলছে ইকুয়াল 3/2 কেটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হলো প্রতিটি অণুর গড় গতিশক্তি। এটাকে যদি আমি লিখি, দেখো পি ইকুয়াল রো বি স্কোয়ার বাই 3, বি স্কোয়ার বাই 3। রো বলতে আমরা কি জানি? গ্যাসের মোট ভর বাই গ্যাসের আয়তন, এটা কিন্তু আমরা জানি। তাহলে এখানে যদি আমি বসে দিই পি ইকুয়াল এম বাই ভি সাথে স্মল ভি স্কোয়ার বাই 3, পিবিটাকে আমি এই পাশে আনলাম, পিবি ইকুয়াল আসছে আমার এম ভি স্কোয়ার। এখন এখানে আমার ছিল 3টাকে আমি এ পাশে নিয়ে আসলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখন পিবি ইকুয়াল 2 × হাফ, সাথে লিখলাম আমরা এম ভি স্কোয়ার। আর এই হাফ এম ভি স্কোয়ার বলতে আমরা কি বুঝি? ই বুঝি। তাহলে আমি লিখতে পারি, দেখো 3/2 পিবি ইকুয়াল ই। এটা আমরা পাইলাম। এখন এখানে থেকে দেখো আর একটা রাশিমালা জানি আমরা, পিবি ইকুয়াল আর টি। কয় মোলের ক্ষেত্রে? 1 মোলের ক্ষেত্রে, 1 মোল। তাহলে আমি এখানে লিখলাম 3/2 আর টি সাথে আমার ইকুয়াল ই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখানে কি পাইলাম সেটা দেখো, 3/2 আর টি ই, অর্থাৎ ই ইকুয়াল আমরা পাইলাম 3/2 আর টি। এখানে থেকে দেখো 1 মোল, 1 মোলে গ্যাসের যে অণু, সেই অণুর সংখ্যা কত? অ্যাভোগাড্রোর সংখ্যা Na 6.023 × 10⁻23। তাহলে এত সংখ্যক অণুর মোট শক্তি হচ্ছে আমার ইকুয়াল 3/2 আর টি। তাহলে গড় গতি শক্তি বলতে কি বোঝানো হয়? একটা অণুর যে শক্তি সেটাকে বোঝানো হয়। তাহলে এটাকে যদি আমি অ্যাভোগাড্রোর সংখ্যা দ্বারা ভাগ করি, তাহলে একটা অণুর শক্তি পাবো। তাহলে আমার এখানেও এনে, তাহলে এটাকে আমি লিখলাম ইবার 3/2 আর বাই এনে বলতে কি বুঝি আমরা? বোল্টজম্যান ধ্রুবক, কে ইকুয়াল আর বাই এনে। তাহলে দেখো প্রতিটি অণুর গড় গতিশক্তি ইবার ইকুয়াল 3/2 কেটি, আমাদের সেটাই প্রমাণ করতে বলছে। আমরা 4 নম্বর প্রশ্নটা পড়ি, যে 4 নম্বর প্রশ্নের ভিতর তারা কি বলছে। 2 কিলোওয়াটের একটি বৈদ্যুতিক কেটলি 1 কেজি ভরের পানির তাপমাত্রা 30°C হতে 100°C বাড়ানো হলো। অর্থাৎ একটা বৈদ্যুতিক কেটলির সাহায্যে 1 কেজি পানির তাপমাত্রা 30°C হতে 100°C তুমি কি করলা? বাড়ালা। এই ক্ষেত্রে শক্তির কোনো অপচয় হইল না। কেটলি হতে পানিতে সঞ্চালিত শক্তির পরিমাণ, অর্থাৎ তাপ শক্তির পরিমাণ আর তাপমাত্রা বৃদ্ধিতে 30 থেকে 100 কত? 70। এই 70°C তাপমাত্রা অথবা 70 কেলভিন তাপমাত্রা বৃদ্ধিতে কত সময় লাগবে তোমাকে সেটা বের করতে বলছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে থেকে আমরা ক্ষমতা P ইকুয়াল 2 কিলোওয়াট লিখতে পারি আমরা 2000 ওয়াট। দেখো তারপরে পানির ভর 1 কেজি, পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন। তাপমাত্রা ছিল 30°C, করা হয়েছে 100°C। তাহলে তাপমাত্রার পরিবর্তন ইকুয়াল 70। এখন আমাকে বলছে যে শক্তির যদি অপচয় না হয় তাহলে কেটলি হতে পানিতে কি পরিমাণ তাপ শক্তি যাবে, সেটাকে আমরা বলতে পারি কিউ ইকুয়াল ms ডেল থিটা। এম এর মান আছে হলো আমাদের 1, এস এর মান হলো 4200, তাপমাত্রা পার্থক্য হলো 70। 4200 × 70
আসতেছে আমার 294,000 জুল। তার মানে দেখো কেটলি হতে পানিতে যে তাপ শক্তি সঞ্চালিত হবে তার পরিমাণ 294,000 জুল। আবার বলছে যে এই যে 70 একক পরিমাণ যে তাপমাত্রা বৃদ্ধি হলো সেক্ষেত্রে কত সময় লাগবে। সেক্ষেত্রে আমরা লিখতে পারি কিউ ইকুয়াল কত পিটি। তাহলে টি ইকুয়াল কত কিউ বাই পি। কিউ এর মান 294,000, পি আছে হলো আমাদের 2000 বা 2000। সময় লাগবে 147 সেকেন্ড। তার মানে এখানে আমরা কি পেলাম, কেটলি হতে পানিতে সঞ্চালিত তাপ শক্তি 294,000 জুল, আর তাপমাত্রা বৃদ্ধিতে যে সময় লাগবে সেটা হলো 147 সেকেন্ড।